বং দর্পণ, বিনোদন সবার জন্য। চতুর্ভুজের দলগত চিত্রকলা প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ, ওয়েস্ট ও নিউ সাউথ গ্যালারি জুড়ে। 22 মার্চ 2026 শুরু হয়েছে এই প্রদর্শনী, চলবে 31 মার্চ 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই আপনারা দেখেছেন বং দর্পণের পর্দায়। এই এপিসোডে আপনারা দেখবেন চতুর্ভুজের 4 মূর্তির এক্সক্লুসিভ সাক্ষাৎকার। সো স্টে টিউনড। বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট, বং দর্পণ, কলকাতা। চতুর্ভুজের 4 মূর্তি কারা? চতুর্ভুজের 4 মূর্তি অর্থাৎ 4 জন চিত্রশিল্পী হলেন সুশান্ত কর্মকার, কুন্তল দত্ত, দেবাশিস ধারা এবং প্রদীপ ঘোষ। এবার সরাসরি চোখ রাখা যাক এই 4 মূর্তির সাক্ষাৎকারে। 1965 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন দেবাশিস ধারা। দেবাশিস ধারা ইন্ডিয়ান কলেজ অফ আর্টস এবং পরে শান্তিনিকেতনের বিশ্বভারতী কলাভবন থেকে চিত্রকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। এই অভিজ্ঞতাগুলো জীবন ও রূপের প্রতি তার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিল। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস ও বিড়লা একাডেমি থেকে শুরু করে মুম্বাই ও তার বাইরের গ্যালারিগুলিতে ব্যাপকভাবে প্রদর্শনী করেছেন এবং একই সাথে বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে একজন নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেবাশিস ধারা তার চিত্রকর্মে জনজীবনের সুবিশাল প্রেক্ষাপটের পাশাপাশি ব্যক্তিগত অস্তিত্বের অন্তরঙ্গ গুণনও পর্যবেক্ষণ করেন। এর মাধ্যমে তিনি তুলে ধরেন কিভাবে শহুরে যানজট ও ক্লান্তির মাঝে সাধারণ মানুষ দৈনন্দিন বেঁচে থাকার ছন্দে কোমলতা, আকাঙ্ক্ষা এবং ক্ষণস্থায়ী সান্ত্বনা খুঁজে বেড়ায়। আমি দেবাশিস ধারা, আমি চতুর্ভুজের মেম্বার আর কি। আমাদের গ্রুপে 4 জন আছে, আর মেনলি 4 জনের মধ্যে আমরা 3 জন ক্লাসমেট আর একজন আমাদেরই সমসাময়িক, আমাদেরই বন্ধু। তো এটা আমাদের 3য় এক্সিবিশন একাডেমি অফ ফাইন আর্টস। এইটাই আর কি গ্রুপের আর কি। চতুর্ভুজের কনসেপ্ট বলতে, যেহেতু আমরা 4 জন আছি, চতুর্ভুজ বলতে বাহু, 4টে বাহু আর কি এই হিসেবে আর কি দেওয়া হয়েছে, যেহেতু আমরা 4 জন মেম্বার। আচ্ছা, আমি মোটামুটি দীর্ঘ সময় ধরেই ছবি আঁকছি। তো আমার মূলত আমার ছবির বক্তব্য হচ্ছে, যেহেতু একটা জনবহুল দেশে বাস করি, মানে পৃথিবীর মানে সব থেকে বেশি জনবহুল দেশ, তো আমি সবসময় মানুষ দেখি এবং সেখান থেকে আমার ফিগারেটিভ কাজের ইন্সপিরেশন। আর শুধু মানে ফিগারেটিভ জায়গাটা নয়, আমি মেনলি যেটা ধরার চেষ্টা করি মানুষের সাইকোলজিক্যাল জায়গাটা, তাদের ইমোশন, তাদের ডিজায়ার, তাদের দুঃখ কষ্ট, মানে এভরিথিং, মানে একটা ওভারঅল একটা ইয়ে নিয়ে আমি কাজ করি, মানে হিউম্যান সাইকোলজি। তো আমি যে কারণে আমার প্রত্যেকটা ছবির একটাই টাইটেল আর কি, মাইন্ড অ্যান্ড বডি পলিটিক্স। আমার ছবি সবই ক্যানভাসে অ্যাক্রিলিকে করা, আর একটু কোথাও কোথাও পেন ইউজ করা আছে। অ্যাকচুয়ালি আমার এই ছবিটার ক্ষেত্রে যেরকম এইখানে যেরকম একটা ওয়ার লাইক সিচুয়েশন আছে, যুদ্ধ, এবং বেসিক্যালি দেখা যায় যে আমি এখানে নেকেড মানুষ ইউজ করেছি। কেউ উল্টে পড়ে আছে, কেউ ভয়ে লুকোচ্ছে, কেউ কান নিয়ে করছে। কেন এটা এখানে প্লেন দেখিয়েছি, বোম্বিং এর একটা সিচুয়েশন দেখিয়েছি। এটা আমার এই কন্টেন্টটা খানিকটা এই মুহূর্তে মিডল ইস্টের যুদ্ধটা আমাকে ভীষণ এফেক্ট করেছে। আর এখানে এই মানুষগুলো দেখানো, ইন জেনারেল আমরা কিন্তু
কি বলবো, রিলিজিয়ান বলুন বা কালচারাল জায়গা থেকে হয়তো উপর দিক থেকে বা আমাদের হ্যাবিটের দিক থেকে আমরা একটু অন্যরকম, কিন্তু বেসিক্যালি ভেতরে কিন্তু আমরা সবাই এক। কিন্তু প্রত্যেকটা মানুষ আমেরিকারে বলুন আর ইয়ের বলুন, কাউকে ধরুন মারলে তো তার তো কষ্ট হয়, বা তার কেউ প্রিয়জন মারা গেলেও তার দুঃখ হয়। এটা কিন্তু বেসিক একটা নেচার হিউম্যান ইয়ের। হিউম্যান কেন, আমি অ্যানিমাল ক্ষেত্রেও দেখা গেছে। তো এইটা আমার কাছে ভীষণভাবে এফেক্ট করে আর কি। তো হিউম্যান সাইকোলজিটা মেনলি আমি কাজ করি। আর এখানে যেমন এইখানে একটা ইন্টিমেট সিন দেখানো আছে, যে মেনলি আমাদের একটা লাভার হোক, হাজবেন্ড ওয়াইফ হোক, এনিথিং। এইখানে যেমন একটা দেখানো হয়েছে একটা বাজ পাখি বা চিল, যেটাকে আমি মিন করার চেষ্টা করছি যে সোসাইটি বলুন বা হিউম্যান ইয়ের ওপর একটা অত্যাচার বা একটা আতঙ্ক তৈরি করার একটা মানে সকল আর কি। এটা মানে তারপরে যেমন এখানে একটা টিকটিকি ইউজ করেছি, যেরকম একটা যেটা আমাদের খুব কমনলি বাড়িতে থাকে। তো আমি এইভাবে জিনিসগুলোকে রিলেট করার চেষ্টা করেছি, মানে আমি নিজেও এটার পার্ট একটা। তো এই ছবিটার ক্ষেত্রে যেরকম আমি এখানে হিউম্যান ফিগার গুলোতে প্রাইস ট্যাগের, যেরকম আমরা যে কোনো মলে গেলে বা ইয়েতে গেলে যে ট্যাগ গুলো নর্মালি দেখতে পাই, এবং সেটাকে স্ক্যান করে তার কত দাম বা কি সব করা হয়। তো আমি এটাকে একটা হিউম্যান ইয়ের মধ্যে ইউজ করেছি এই কারণে যে আমরা কিন্তু এখন মানুষ কিন্তু পণ্য হয়ে গেছে। বেসিক্যালি আমরাও ডিসপ্লেতে থাকি, প্রাইস নির্ধারণ হয়, অ্যাকসেপ্ট করি, পয়সা নিয়ে সবকিছু হচ্ছে। পৃথিবী পয়সার জন্যই চলছে, যত গন্ডগোল বলুন বা এভরিথিং। তো এবং মানে আমরাও নিজেরাও কিন্তু মানে একটা পণ্য বস্তুর মতো হয়ে গেছি আর কি। আর সেখানে আমি কিছু জায়গায় মাকড়সাটা ইউজ করেছি খুব একটা মানে হরিফাইং একটা বিয়ে সিচুয়েশন একটা দেখানোর জন্য আর কি, জাস্ট ফিলিংস দেওয়ার জন্য। আর এইভাবে আর এইখানে যেরকম একটা এখানে আমি ইন্ডিয়ান রুপির সাইন ইউজ করেছি, যে আমাদের লালসা কিন্তু মানে কনজিউমারিজম আমাদেরকে দীর্ঘদিন মানে আস্তে আস্তে ইয়ে করে দিচ্ছে আর কি, আরো মানে অন্য হবার দিকেই ঠেলে দিচ্ছে। মানে আমাদের লোভ আর থামছে না কিন্তু বেসিক্যালি। ধরুন আর কি বলবো, এইখানগুলোতে এখানটায় একটা জাস্ট আমি এটারই একটা কনক্রিটেরই পার্ট। এটা মানুষ কিন্তু এখনো তার মধ্যে কিছু ভালোবাসতে ভোলেনি, একটা রিলেশনশিপ মানুষ এখনো মেনটেন করে। তো এই পার্টটা কিন্তু একটা টোটাল এটার একটা মানে কন্ট্রাডিক্ট করার জন্য এটাকে আমি ইউজ করছি। আর এখানে যেরকম হাত পায়ের প্রচুর জেস্চার আছে, যেগুলো আমরা নর্মালি কিন্তু করি। কেউ রাগ করলে হাতে হাত আঙুল তুলে তাকে হাতে গালাগালি করছি বা খেতে খাচ্ছি বা ইয়ে করছি, এই জেস্চারটা কিন্তু আমি তো নোটিস করি মানুষের। কেননা এটার উপর তার ক্যারেক্টার, তার ইয়েটা, তার এই মুহূর্তে তার সাইকোলজিক্যাল অবস্থাটা বোঝা যায় আর কি, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বেসিক্যালি। তো আমার এখানে একটু মানে বডি ল্যাঙ্গুয়েজ গুলোকে আমি কাজ করেছি, যে আমি জাস্ট এই সাইনটাকে জাস্ট ইউজ করার জন্য, যে পুরো হোল সোসাইটিটাকে এটা। কেন আমি খুব মানে কন্ট্রাডিক্টরি একটু অন্যরকম কাজ করি আর কি সকল। 1965 সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন কুন্তল দত্ত। কুন্তল দত্ত একজন দৃশ্যশিল্পী, যার শিল্পকর্ম নগর রূপান্তরের এক মর্মস্পর্শী দলিল। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস থেকে আর্ট ডিপ্লোমাধারী কুন্তল দত্তের প্রাথমিক শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে হাওড়ার পরিকাঠামোগত বিন্যাস ছিল জ্যামিতিক নকশার এক অনমনীয় সংকলন। তবে প্রকৃতির প্রতি ধীরে ধীরে আকর্ষণ তার শিল্পকর্মে এক গভীর পরিবর্তন নিয়ে আসে, যেখানে এই স্থির জ্যামিতি বিলীন হয়ে এক গতিময় জলসিক্ত কোমলতায় পরিণত হয়। এই শৈলীগত বিবর্তন নিছক স্থাপত্য পর্যবেক্ষণকে অতিক্রম করে। এটি সময়ের সাথে সাথে মানব জীবনের পরিবর্তনশীল ছন্দ এবং সমষ্টিগত মনস্তত্ত্বকে প্রতিফলিত করে। কয়েক দশক ধরে প্রদর্শনী ও অধ্যাপনার মাধ্যমে কুন্তল দত্তের জলরং ও মিশ্র মাধ্যমের শিল্পকর্ম মূর্ত থেকে জৈব জগতে এক সূক্ষ্ম রূপান্তরকে ধারণ করে, যা তাকে সমসাময়িক ভারতীয় ভূদৃশ্যের এক অপরিহার্য পথক হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
আমি কুন্তল দত্ত। চতুর্ভুজ আমাদের সেই অর্থে কোনো দল নেই, আমাদের গ্রুপ নেই, এটা আমরা বিভিন্ন ভাবে বলে আসছি এবং আমাদের বিভিন্ন পুস্তিকাতে এবং বিভিন্ন জায়গাতে আমরা এটা বলার চেষ্টা করছি। দলের যে ম্যানিফেস্টো থাকে, দল যে একটা নির্দিষ্ট চিন্তাধারা বা একটা মতাদর্শ তৈরি হয়, আমরা কিন্তু সেরকম কোনো মতাদর্শের ছবি রাখি না। আমরা চারজন আলাদা আলাদা, প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল, তারা আমরা যে যার ব্যক্তিগত পরিসরের বিভিন্ন রকম অভিজ্ঞতা থেকে ছবি রাখছি এবং সেই ছবিগুলোই আমরা দলবদ্ধভাবে একবার করে আমরা এখানে প্রদর্শনী করি। এটা আমাদের তৃতীয় প্রদর্শনী, এটা আমাদের থার্ড এক্সিবিশন। এই এক্সিবিশন আজ 22শে মার্চ থেকে শুরু হলো, আগামী 31শে মার্চ 2026 পর্যন্ত চলবে। আমরা এখানে চারজন রয়েছি: সুশান্ত কর্মকার, কুন্তল দত্ত, দেবাশিস ধারা আর প্রদীপ ঘোষ। এই চারজন মিলেই আমরা এই শোটা করছি। আর এই চতুর্ভুজ কিভাবে তৈরি হলো, মানে আমরা কিভাবে সমবেত হলাম, আমাদের যেহেতু পরিসর আলাদা, আমাদের বিভিন্ন জায়গা, আমাদের অভিজ্ঞতা বিভিন্ন রকমের, এবং আমরা একই সঙ্গে দীর্ঘ 30-40 বছর ধরে কাজ করে আসছি, তখনই মনে হয়েছিল যে আমরা একসঙ্গে দল বেঁধে যদি আমাদের কাজগুলো দেখাতে পারি মানুষকে, তাহলে আমাদের যে বিভিন্ন মাত্রার কাজগুলো, বিভিন্ন লেয়ারের কাজগুলো, এগুলো মানুষ নিশ্চয়ই উপভোগ করবেন। এবং সত্যিটাই বিগত দুটো এক্সিবিশনে আমরা প্রভূত সাফল্য পেয়েছিলাম এই প্রদর্শনীর জন্য। আর এবারে তো আপনারা বলবেন। ধন্যবাদ। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ছবি, আমার এখানকার মধ্যে এবারের বড় কাজ 13.5 ফুটের কাজ, এটা 5 ফুট বাই 13 ফুটের কাজ। এটা মূলত আমি হাওড়ার নর্থের ছেলে, উত্তর হাওড়ার ছেলে, এবং সেখানে একটা কনজেশন, সবসময় বাড়ি মানুষ, খুব একটা যে সুষ্ঠু অনেক ফাঁকা ফাঁকা জায়গা এইসব কিছু নয়। তো সেই টাইপ কম্পোজিশন আমার এসেছে এবং লাস্ট 2015 থেকে আমি শিফটিং করেছি। আমি যে জায়গাটায় গেছি হাওড়ারই একটা অন্য জায়গা, নিশ্চিন্দা বলে জায়গাটা, বালি নিশ্চিন্দা, সেখানে কম্পারেটিভলি হালকা, অতটা মারপিট নেই, কিন্তু ওই কনজেশনটা মাথায় রয়েছে ছবির মধ্যে বোধহয়, তাই এত টাইট কম্পোজিশন হয় আমার। আর সঙ্গে সঙ্গে যেহেতু আমি এখন আমার জায়গার পরিবর্তন ঘটেছে, এখানে অনেক ফলিয়েজ দেখতে পাই, অনেক গাছপালা দেখতে পাই, হ্যাঁ, সেই সব গাছপালার বিভিন্ন উপকরণগুলো আমার ছবির মধ্যে এসেছে এবং এটা একটা অদ্ভুত ভাবে ওই রুডনেসটা, এই যে হাওড়ার যে নর্থ হাওড়ার যে একটা রুডনেস ছিল, সেটা অনেকটা সফট হয়েছে, মানে সফট হয়ে গেছে এবং গাছপালা ফলিয়েজ ইত্যাদি ঢুকছে এখানে। আমার মূলত হাওড়া শহরের আমারই জীবন কথা, আমার হাওড়া শহরেরই জীবন কথা রয়েছে। সুশান্ত চন্দ্র কর্মকারের শিল্পকর্ম হল স্থানচ্যুতি, স্মৃতি এবং আপনত্বের এক নীরব ধ্যান। তার পরিবর্তনশীল দৃশ্যভাষা কোনো কৌশলগত পরীক্ষা নয়, বরং বর্তমান বাংলাদেশে তার জন্মস্থান থেকে বারবার স্থান পরিবর্তন এবং শৈশবে বিচ্ছিন্ন হয়ে পড়া জীবনের এক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। এই অস্থিরতাই তার সংবেদনশীলতাকে রূপ দিয়েছে এবং তার শিল্পের অন্তরের স্পন্দন হয়ে উঠেছে। তার শিল্পচর্চায় শৈলীগত পরিবর্তন বিচ্ছেদের পরিবর্তে ধারাবাহিকতারই পরিচায়ক, প্রতিটি পর্যায়ে জীবন অভিজ্ঞতা থেকে উদ্ভূত। তার ক্যানভাসগুলো যেন রঙের মাধ্যমে ঘর পুনর্নির্মাণের মতো করে প্রতি রূপান্তর এবং আত্মপরিচয় পুনর্গঠনের অনুভূতি জাগিয়ে তোলে। কলকাতার ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপ থেকে 1988 সালে ডিপ্লোমা অর্জনকারী তিনি ভারত জুড়ে ব্যাপকভাবে তার শিল্পকর্ম প্রদর্শন করেছেন। তার শিল্পকর্ম জাতীয় ও আন্তর্জাতিক সংগ্রহশালায় স্থান পেয়েছে, যা তার কয়েক দশকের নিরন্তর শৈল্পিক নিষ্ঠার প্রতি হিসেবে। হ্যালো, আমি সুশান্ত কর্মকার, আমি চতুর্ভুজের একজন মেম্বার। তো চতুর্ভুজের আমাদের মোটামুটি এটা 3য় বার্ষিকী এক্সিবিশন, কিন্তু আমরা ছবি হচ্ছে অন্তত 40 বছর ধরে কলকাতায়। আমরা আগে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত ছিলাম, তারপরে কোনো কারণে আমরা বিভিন্ন জায়গায় স্ক্যাটার, মানে ছড়িয়ে ছিটিয়ে করি আমাদের নিজের সামনে কাজকর্মের কারণে, অর্থ উপার্জনের কারণে আমি দিল্লিতে চলে যাই 2 বছর। আমি তার মধ্যে অনেকবার দিল্লির জাহাঙ্গীর আর্ট গ্যালারি, একাডেমি অফ ফাইন আর্টস কলকাতার, দিল্লির ললিত কলা, ত্রিবেণী কলা সঙ্গম এবং ভাগরা আর্ট গ্যালারি, সব জায়গাতে অনেক এক্সিবিশন তার ভেতরে করেছি।
তো এই যে চতুর্ভুজ নামের এই দিকটা আমাদের 3 বছর এবারে পা দিলাম। তো সেখানে আমার এখানে এবারে কাজগুলো করেছি, নাগর থেকে দিয়েছি মাইন্ডস্কেপ। আমার কতগুলো কাজের একটু আমার নিজের গ্রুপে দেওয়া আছে এখানে, যে বিভিন্ন রকম জিনিস দিয়েছে, মানে আমাকে অনেকবার শিফট করতে হয়েছে। একবার এ দেশ থেকে এ দেশে এসে বিভিন্ন, মানে একবার কাকিনাড়া, একবার দমদম, একবার কলকাতা, তারপরে বউবাজার, সেখান থেকে 20 বছর দিল্লি থেকে আবার এখানে এসেছি। এই যে টানাপোড়েনের ভেতরে আমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, বিভিন্ন জাতির সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। অতএব আমার কাজ খুববার, আমি প্রতি বছরে একবার করে আমরা এক্সিবিশন করছি, আমার কাজ মূলত প্রতি বছর পাল্টাতে থাকে। লাস্ট ইয়ারে ছিল আনস্টেবল সিরিজ ছিল, এবার এটা করেছি মাইন্ডস্কেপ। আমার এই যে আনস্টেবল যে ব্যাপারটা থেকে ইনভেস্টিগেশনের ব্যাপার থেকে খুবই এক থাকে না। আমি কখনো অনেক সিগনেচার আর্টিস্টদের মতো যে একই ছবি কন্টিনিউয়াস আমাকে করে যেতে হবে, বছরে যা করেছি তারপরে বছরে তাই করতে হবে, প্রত্যেকের সাথে রিলেশন রাখতে হবে, সিরিজ অফ ওয়ার্ক। আমি এতে বিশ্বাসী করি। আমি আজকে এই ঘরে এখন যে অ্যাম্বিয়েন্সে আছি, এখন যার সাথে কথা বলছি, বাড়ি আমি যখন বাইরে চলে যাবো, সেই অ্যাম্বিয়েন্সটা পাল্টে যাবে, লোক পাল্টে যাবে, সবকিছু পাল্টে যাবে। কি করে একটা জিনিস কন্টিনিউয়াস কিভাবে দানা বেঁধে চলবে, সবার সাথে যোগ বেঁধে চলবে, চলে কিছু দেখা, যারা আমাকে কন্টিনিউয়াস দেখছে তারা কিছু মিল আমাকে ফিরে পাবে। আদারওয়াইজ কিন্তু সবসময় পরিবর্তন, পৃথিবী দিচ্ছে প্রতিটা মনের পরিবর্তন, আমারও ভিতরেও সেই পরিবর্তন। এবং কাজগুলো দেখলে বুঝতে পারবেন এই কাজটা আর পৃথিবীর কাজগুলো একটা দেখবেন সিমিলার, তারপরে এইখান থেকে আর একটা কাজের শিফট হয়ে গেছে। এই কটা কাজের মধ্যেই এগুলো রিডিমিক কাজ এসে গেছে। পরবর্তী এক্সিবিশনে হয়তো এই কাজটাই থাকবে, আইটি টেকনিক্যাল অন্য জায়গায় যাবে, একটা অন্য কোনো ব্রাশিং এর ডেভেলপমেন্ট হবে বা ব্রাশিং এর চেঞ্জ করবে। অ্যাকচুয়ালি কাজ করার সময় কিন্তু এই ইন্টেনশনালি কিছু হয় না, প্ল্যান করে কিছু হয় না, অঙ্ক করে কিছু হয় না, ডিমান্ড হবে। সেই কাজের ক্ষেত্রে তখন তার লাইনিং, তার শেপ, তার কম্পোজিশন, তার কালার, অটোমেটিক সিস্টেম, যেটা বলে আমরা, যে একটা সাবকনসিয়াস মাইন্ডে কিছু কাজ হতে শুরু করে, সেখানে কিন্তু কোনো কন্ট্রোল থাকে না। মনে হচ্ছে আমি লাল দিচ্ছি, লাল পড়ছি, কিন্তু সেটা মেরুন হচ্ছে। এইভাবেই কাজটা চলতে থাকে আমাদের। তারপরে অ্যাকচুয়ালি ছবির কোথায় থামবো সেইটা শিল্পীকে আগে জানতে হয়। কাজ করতে করতে যে এইখানে থামতে হবে, না থামতে পারলে কিন্তু ছবি থাকবে না, কেটে যাবে, সেটাকে বলে চেষ্টা নষ্ট হয়ে যাওয়া। তো সেটাই আমি করি, যেখানে থামার থেমে যাই এবং সেটা আমাকে প্রচন্ড আনন্দ দেয়। এটাই আমার কাজ, এইভাবেই করছি, পরেও তাই করবো। প্রদীপ ঘোষ প্রাকৃতিক জগতের অস্বস্তিকর রূপান্তরের এক দৃশ্যগত কালপঞ্জিকারক হিসেবে কাজ করেন, যেখানে তিনি তার অতীতের গ্রাম্য প্রশান্তিকে এক নগরায়িত ভূগোলের রূপান্তরিত হতে দেখেন। এই গভীর বিষয়গত সম্পৃক্ততার ভিত্তি হলো এক কঠোর প্রাতিষ্ঠানিক কাঠামো, যা তিনি 1988 সালে কলকাতার ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটম্যানশিপ থেকে ডিপ্লোমা সম্পন্ন করার সময় গড়ে তুলেছিলেন। শিল্পী গোষ্ঠী নিজান্ত এর প্রতিষ্ঠাতা সদস্য এবং চতুর্ভুজের একজন প্রধান ব্যক্তিত্ব হিসাবে প্রদীপ ঘোষ তার নিজ অঞ্চলের সম্মিলিত শৈল্পিক আখ্যানকে সক্রিয়ভাবে রূপ দিয়েছেন। তার ভূদৃশ্য চিত্রগুলি, যা প্রায়শই এক কুয়াশাচ্ছন্ন অস্পষ্টতায় বিলীন হতে থাকা গ্রামীণ ভূপ্রকৃতির প্রতীক হয়ে ওঠে। বেলগড়িয়ায় তার স্টুডিওর সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত সমাদৃত হয়েছে। তার শিল্পকর্ম মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারির মতো মর্যাদাপূর্ণ স্থানে এবং আন্তর্জাতিকভাবে জার্মানির স্টুটগার্টে প্রদর্শিত হয়েছে এবং মেক্সিকোর রাষ্ট্রদূত ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো স্বনামধন্য সংগ্রহশালায় স্থান করে নিয়েছে। প্রদীপ ঘোষ, আমরা চতুর্ভুজের এক সদস্য। আমি তো চতুর্ভুজ বলতে যে গ্রুপটা আমরা ফর্ম করেছি, বা 4 জন বন্ধু একসাথে একই জায়গায় বসে গল্প করতে করতে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হওয়ার জায়গা থেকে কাজের জন্য এক্সিবিশন বা এমনি কাজ করার জন্য আমরা একটা গ্রুপ ফর্ম করে
মেনলি চতুর্ভুজ নামে একটা গ্রুপ ফর্ম করে আমরা এই এক্সিবিশন যেটা কাজ দেখানোর জন্য মেনলি এই গ্রুপটা ফর্ম হচ্ছে। এটাই আমাদের চতুর্ভুজের উদ্দেশ্য। আচ্ছা, আমি কাজ করেছি এটা পলিউশন নেই, আমাদের যে নেচারে যে আমরা মানুষের দ্বারা যে পলিউশন হচ্ছে সেই পলিউশনটা আমি এই পেন্টিং এ দেখাতে চেষ্টা করেছি, যে পলিউশন কিভাবে মানুষ গ্রামের যে পঞ্চ বা পুকুর এই জাতীয় যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো সংরক্ষণের পরিবর্তে মানুষেরাই সেটাকে পলিউটেড করছে। বাড়ির সেয়ারেজ লাইনের জল, তারপরে প্লাস্টিকের মানে ওয়েস্টের জিনিসপত্র, গার্বেজ সব এসে পুকুরের মধ্যে ফেলছে, ফেলে পুকুরগুলোকে অব্যবহারযোগ্য করে দিচ্ছে। এটাই আমি সবাইকে দেখানোর চেষ্টা করেছি, এটাই আমার এই ছবিটার বক্তব্য। অ্যাকচুয়ালি আমি প্রকৃতি নিয়ে কাজ করি। হ্যাঁ, প্রকৃতি বলতে এই ঘাস প্রকৃতিকে দেখানোর জন্য বা নেচারকে দেখানোর জন্য যেটা করতে হয় যে বড় কাজ আমার পছন্দ, বড় ক্যানভাস। হ্যাঁ, এই এত বিশাল প্রকৃতি সেটাকে দেখানো, আমার মেসেজ থাকে যে প্রকৃতিকে কনজার্ভ করার জন্য। প্রকৃতি যাতে এত ধ্বংস হয়ে যাচ্ছে, এত ইট কাঠ পাথরের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেখানে গ্রিনারি থাকছেই না, সেটাই আমার মানুষকে কনসাস করা দরকার যে প্রকৃতিকে দেখো, প্রকৃতিতে গেলে মন শান্ত হয়। হ্যাঁ, মানুষের একটা আমরা কিছুক্ষণ কাজ করার পরেই মনে হয় একটু গাছের দিকে তাকায়, সেই গাছটা যদি না দেখতে পাই তাহলে আমাদের তখন কি হয়, একটা অস্বস্তি লাগে। আমি চাই প্রত্যেকটা মানুষকে সচেতন করি যাতে সে নেচারের কাছে যায়, প্রকৃতির কাছে যায়। এটাই এবারে আমি এই বড় বড় ক্যানভাস গুলোকে কিভাবে হ্যান্ডেল করি সেটা হচ্ছে যে এই ক্যানভাস গুলোকে আমি প্রথমে কি করি যে বড় ফ্রেমে বা স্ট্রাকচারে লাগিয়ে সেটার উপরে একটা বেস কোট দিই, মিডিল টোন বা ডার্ক টোন দিয়ে সেটাকে আবার ওখান থেকে ক্যানভাস থেকে আনফ্রেম করে নিয়ে বেজের মধ্যে ফেলে তার উপরে এবারে রংকে আমি করি মানে ডট ডট করে ছড়াই আর কি, লাগাই ডট করে ডট ফর্মে দিয়ে এইভাবে আমার লেয়ারের পর লেয়ার এই কাজগুলো করি। এটাই আমার বেড়ে ওঠা বেঙ্গল, একটা বাংলার একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, বিজলকোনা নাম, হুগলি ডিস্ট্রিক্টের। সেই গ্রামে আমি বড় হয়েছি, ক্লাস 12 পর্যন্ত পড়েছি। সেখানে আমি কিন্তু দেখতাম একটা রুরাল গ্রামের আর কি, যে ভিলেজ সিনটা দেখতাম বা গ্রামের সে পরিবেশটা, আমি সেখান থেকে বড় হয়ে উঠেছি। তার ফলে সেখানকার যে মার্কেট প্লেস, সেখানকার যে জায়গা, সেগুলো আমাকে সবসময় এখনো হন্ট করে, আমাকে এখনো টানে। যে কারণে আমি সেই আমার দেখা মার্কেট প্লেস যেটা বলি আর কি, গ্রামের হাট যেটা বলি, সেই হাটের ছবিটাকে আমি এখানে তুলে ধরেছি। হ্যাঁ, সেখানে মানুষের যে সাধারণ মানুষ যে কিরকম ভাবে তাদের মানে কায়িক শ্রম দিয়ে তাদের জিনিসপত্র নিয়ে হাট যেরকম ভাবে করে, সেইগুলোকে আমি এখানে তুলে ধরেছি। এই সহজ সরল জীবনযাপনটাই আমার কাছে মেন লক্ষ্য হয়েছে এই কাজের মধ্যে। এটাই আমার মূল বক্তব্য, যে এত সহজ সরল জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর এবারে এই হাট আমরা আর বেশি দেখতে পাবো না। এই শহরে ইয়ের জন্য প্রভাবে এই গ্রাম্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এটাই আমার সব ছবিতেই মেনলি বক্তব্য, যে নেচারকে বা প্রকৃতিকে বাঁচিয়ে রাখো, প্রকৃতিকে প্রমোট, এটাই আমার বক্তব্য ছিল। এখানে এই ছবির মধ্যে আমি একটা মানে একদম নিসর্গ দৃশ্য একটা দেখানোর চেষ্টা করেছি, যেটা আমরা সব মানে প্রাকৃতিক পরিবেশে দেখতে পাই, যেখানে হচ্ছে যে গাছ বা একটা গাছের ফর্মেশনটা, গাছ, নদী, শাল, এইগুলো সব একসাথে মিলেমিশে থাকে, সেখান থেকে একটা প্রাকৃতিক দৃশ্য সুন্দরভাবে গড়ে ওঠে। সেই জায়গাটায় এখানে বিভিন্ন গাছগুলোর ফর্মেশনটাকে আমি, যেখানে ধরুন জলের মধ্যে আছে সেখানে জলের ফ্ল্যাট গ্লাস স্ট্রোক রেখেছি, যেখানে আবার গাছ আছে সেখানে গাছের আমি ড্রিপ করিয়ে গাছের ওই ভলিউমটা ধরার চেষ্টা করেছি এইভাবে। এবং যেখানে আবার গাছের স্টেম আছে, স্টেম গুলোকে আমি আবার মানে একটু ড্রয়িং করে বের করেছি। এরকম ভাবে আমি কালারের ইউজ করেছি আর কি। এখানে কালারের বিভিন্ন ভ্যারিয়েশন করে করে আমি দুই কাজকে নিয়ে এসেছি। এইভাবে এই মডুলেশনটা তৈরি হয়েছে, টুপিটা তৈরি হয়েছে।
চতুর্ভুজ আর্টমেটের তৃতীয় বার্ষিক প্রদর্শনীটি দেবদত্ত গুপ্ত, পার্থ দাশগুপ্ত, অগ্নিব চৌধুরী ও জয়দীপ ঘোষের কিউরেশন, ডিজাইন, আলোকচিত্র ও প্রেজেন্টেশনে উৎকর্ষ মানের হয়ে উঠেছে। চতুর্ভুজের চার মূর্তি এই অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ দেখবেন প্রদর্শনী সংবাদে বং দর্পণের পর্দায়, সৌজন্যে বং দর্পণ। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।